তোমরা স্লাইড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। ভেরি গুড আফটারনুন। আশা করি যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদেরকে শুভকামনা জানিয়ে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি পেজ 1205-এ। তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আর সেই জন্য আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সেই জন্য আমি এই পেজটা বরাবরের মতো রেখেছি। আমার প্রত্যাশা তোমরা এই সাবধানতাগুলো অবলম্বন করবা। তো গতদিনে যেমনটা বলছিলাম, আমরা লরেন্স ট্রান্সফরমেশন পড়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে লরেন্স ফিটজেরাল্ড লেন্থ কন্ট্রাকশন পড়েছি। আমরা আজকে টাইম ডাইলেশন দিয়ে শুরু করব। তো আমরা আগের মতোই কনসিডার করছি যে আমাদের দুটো কোঅর্ডিনেট সিস্টেম আছে, একটা এস আর একটা হলো এস প্রাইম। তো আমরা ধরে নিচ্ছি যে এস প্রাইম ভি ভ্যালোসিটিতে এস এর সাথে পজিটিভ এক্স ডিরেকশনে মশানে আছে। তো এখন কথা হলো, উই আর ইন্টারেস্টেড টু নো যে আমাদের এই এস প্রাইমের কোনো ইভেন্টকে যদি নাকি আমরা এই এস থেকে দেখি, তাহলে লেন্থের বেলায় আমরা অলরেডি দেখেছি যে লেন্থ কন্ট্রাক্ট করে। হোয়াট অ্যাবাউট টাইম? তো আমরা সেটা একটু দেখতে চাই। তো যদি নাকি আমরা কনসিডার করি যে এস প্রাইমের কোনো একটা পয়েন্ট, সে ধরো এক্স প্রাইমে আমাদের যদি একটা ঘড়ি থাকে, তাহলে আমরা কোনো একটা ইভেন্টকে মেজার করতে হলে কি করব? আমরা একটি স্টার্টিং টাইম, সে ধরো t1 প্রাইম কনসিডার করছি যে উই স্টার্টেড ওভার, অ্যান্ড দেন আমাদের ইভেন্টটা শেষ হয়েছে ধরো t2 প্রাইমে। তাহলে ইন দি মিন টাইম এস প্রাইমে যিনি আছেন তিনি অবজার্ভ করলেন যে তার লেন্থ অফ টাইম হলো t0। দেন হোয়াট অ্যাবাউট আমরা যদি সেই সেম ইভেন্টকে এস থেকে দেখি, what will appear to us? তো তোমরা জানো যেমনটা নাকি আমরা এই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন থেকে শিখেছি যে এই t1 prime is related to t1 with this equation। তার মানে t1 equal to t1 prime plus vx prime by c square over square root of 1 minus v square by c square। যেখানে আমরা আগেই বলেছি যে ইভেন্টটা হচ্ছে কোথায়? এক্স প্রাইমে। তার মানে আমার ঘড়িটা রাখা আছে এক্স প্রাইমে। তো সেই আফটার এন ইন্টারভ্যাল অফ টাইম টি নট, আমরা আগেই বলেছি যে এই টি নট পরে এস প্রাইমের অবজারভার কি দেখবেন? এই টি নট ইকুয়াল টু টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম, যেখানে টি টু প্রাইম হলো তার ফিনিশিং টাইম আর এই টি ওয়ান প্রাইম হলো তার স্টার্টিং টাইম। এখন এই t2 প্রাইমের করেসপন্ডিং t2 কে আমরা s থেকে কি দেখব? s থেকে আমরা দেখব t2 ইকুয়াল টু t2 প্রাইম প্লাস vx প্রাইম বাই c স্কয়ার ওভার স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে এখন s ফ্রেমে যিনি আছেন তার কাছে যদি এই ইন্টারভ্যাল অফ টাইম t মনে হয়, তাহলে দ্যাট t উইল বি কি ইকুয়াল টু t2 মাইনাস t1। তো আমরা যদি t2 থেকে t1 এর পার্থক্য দেখি, তাহলে উই আর গোয়িং টু গেট t2 প্রাইম মাইনাস t1 প্রাইম বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তো আমরা আগে বলেছি এই যে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম কি? এই ইন্টারভ্যাল অফ টাইম অ্যাজ মেজার্ড বাই দি অবজারভার অ্যাট ফ্রেম s প্রাইম। তাহলে সেটা আমরা টি নট বলেছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে t ইকুয়াল টু টি নট বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। হোয়াট ডাজ ইট মিন? এটা মানে হলো যে এইখানে যে ঘড়িটা আছে এস প্রাইমে, সেই ঘড়িটা আমাদের কাছে মনে হচ্ছে যে দ্যাট ইজ মুভিং স্লোয়ার। তো এই যে ঘড়ির যেই তার মানে সময়ের যে স্লো চলা, এই জিনিসটাকে বলা হয় টাইম ডাইলেশন। তো তোমাদের কাছে কি মনে হয়? আমরা সাধারণত যেমন আমরা এখানে ক্লাসে বসে আছি, আমাদের ক্লাস শুরু হওয়ার কথা 2:30-এ, তাই না? তো তোমাদের সকলের ঘড়িতে কারোর যদি ধরো 2:31 বাজে বা কারোর যদি 2:29 বাজে বা 2:32 বাজে, তাহলে দেখবে যে তোমরা এগ্রি করতে চাইবে না আমার ঘড়িটা রাইট। কেউ বলবা যে আমার ঘড়িটার প্রিসিশন অনেক হাই, দিস ইজ মাচ বেটার, আমি ঠিক টাইম বলছি।
তার মানে আমরা 2-1 মিনিটও অ্যাকসেপ্ট করতে রাজি নয় যে এইখানে এরোনিয়াস। সেইখানে আমরা এই টি ইকুয়াল টু টি নট বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটা এই ভি এর উপরে দারুণভাবে নির্ভরশীল, তাই না? ভি যদি ক্লোজ টু লাইট হয় তার মানে এই পার্থক্যটা অনেকখানি হয়ে যায়। তো ইজ নট এ ইজি ওয়ান থিং টু অ্যাকসেপ্ট। আমরা সময়ের ব্যাপারে এতটা ছাড় দিতে আগ্রহী নই, কি বলো? জি স্যার। কাজেই এই যে ঘড়ির যে স্লোয়িং ডাউন হচ্ছে, তাহলে এই ঘটনাটাকে বরং আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি। উই নিড টু ভেরিফাই ইট, যে যদিও এটা আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, বাট তারপরেও আমরা এটা দেখতে চাই যে এটা কি ঠিক, আর এটাকে আমি বা গ্রহণ করব। তো আমরা বরং একটা কাজ করি, এই টাইম ডাইলেশনটা বোঝার জন্য আমরা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ক্লক তৈরি করি, একটা ঘড়ি আমরা তৈরি করি। তো আমরা এরকম দুটো ঘড়ি তৈরি করব। তো এই দুটো ঘড়ি কিভাবে তৈরি করব তা নিয়ে আমরা একটু বলি। এখানে আমি একটা স্কেচ করেছি, তুমি দেখো। সেটা হলো যে আমাদের এই যে নিচে একটা মিরর আছে, উপরে একটা মিরর আছে, এবং এই মিররের মধ্যে একটা দূরত্ব যেটাকে আমরা ক্যাপিটাল এল দিয়ে নির্দেশ করেছি। তো আমরা এই জায়গাতে আলো ব্যবহার করব টু মেজার দি টাইম। তো তোমরা জানো যে আমি যদি এখানে আলো জ্বালাই তাহলে আলোটা কি করবে? ইট উইল স্টার্ট টু ট্রাভেল। তো এটা ট্রাভেল করলে তোমরা জানো যে যদি রিফ্লেক্টর সামনে পায় তাহলে সেটা রিফ্লেক্ট করে। তো মিরর যেহেতু রিফ্লেক্টর, তাহলে এইখানে সে রিফ্লেক্ট করবে এবং সে ফিরে আসবে। তো নিচেও যেহেতু মিরর, এখানে কি হবে? আবার রিফ্লেক্ট করবে এবং আবার সে উপরে যাবে। তো আমরা এইখানে নিচের মিররে একটা মেজারিং ডিভাইস রাখি, যাতে নাকি এই ডিভাইসটা এটির সাথে যখন সংযুক্ত থাকবে, তখন এই আলোটা যখন উপরে গিয়ে আবার ফিরে এসে এইখানে স্ট্রাইক করবে, তখন সে এখানে একটা টিক দিবে। তোমরা এখানে দেখছো যে এই যে আমরা হার্ট রেট দেখি না ইসিজি দিয়ে? জি স্যার। তো দেখো না যে একটা পালস দেখায়, ঠিক এক্স্যাক্টলি ওইরকম নয়, বাট আমরা এখানে দেখছি যে কি করেছি, যে আমরা দেখছি যখনই সে এখানে এই লাইট স্ট্রাইক করবে তখনই সে একটা পালস দিবে, দেন আবার যখন ফিরে আসবে তখন আবার একটা পালস দিবে। তো আমরা এই পালস গুলো গুনে গুনে আমরা টাইমকে মেজার করতে পারি। তো লেটস স্টার্ট ওভার, যে এটা আরেকটু বিশদে আমরা পড়ি কি করে আমরা টাইমটাকে মেজার করতে পারি। তো তোমরা দেখো যে আমরা যেহেতু আলো ব্যবহার করছি, এবং আমরা আগেই বলেছি ফ্রি স্পেসে লাইটের ভেলোসিটি কত? সি, এবং সি এর একটা ভেলোসিটি আছে, ফরগেট অ্যাবাউট দ্যাট থিং রাইট এট দ্য মোমেন্ট। তো আমরা যদি ধরি যে যখন নাকি স্থির অবস্থায় আছে তখন এই যে এইটা আমার একটা কি, এটা একটা মিরর নিচে আর এটা হলো উপরের মিরর। তো আমার টাইম কত? স্টার্ট হলো আমার 0 টাইম। তাহলে এখন এই লাইটটা সে ট্রাভেল করবে উপরের মিররে, যখন সে আঘাত করবে তার মানে রিফ্লেক্ট করবে, দিয়ে যখন এখানে ফিরে আসবে তখন কি পাবো আমরা? একটা পালস পাবো। তার মানে হলো যে এই যে উপরের মিররে যখন সে স্ট্রাইক করবে তখন আমার কাছে মনে হবে যে সে অর্ধেক সময় অতিক্রম করেছে ফর ইনস্ট্যান্স। তো আমরা যদি এই অর্ধেক সময়টাকে টি নট বাই 2 কনসিডার করি, টি নট যদি আমার এই টোটাল রাউন্ড ট্রিপ টাইম হয়, তাহলে টি নট বাই 2 সময় কি হবে? এই লাইট হাফ হয়ে যাবে, তার মানে এই নিচের মিরর থেকে উপরের মিরর পর্যন্ত যাবে। তো আমরা যদি সেইটা কত সময় হলো সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই টোটাল যে ডিস্টেন্স আমরা অলরেডি বলেছি, এটা লেন্থ হলো এল, আর আমাদের লাইটের ট্রাভেলিং ভেলোসিটি হলো সি। তাহলে যদি আমরা এল কে সি দিয়ে ভাগ করি তাহলে উই ক্যান গেট দি টাইম। আই হোপ ইউ এভরিওয়ান এগ্রি উইথ দ্যাট। Yes, sir. Yes, sir. আচ্ছা,
এখন আমরা যদি দেখি যে এই টি নটটা কত, তো তাহলে আমরা এটা ক্যালকুলেট করতে পারি যদি আমরা এলটা জানি। তো সে ধরো আমরা সুবিধার জন্য এলটাকে 1 মিটার করে নিলাম, 1 মিটার লম্বা। তাহলে যেতে আসতে কত দূরত্ব অতিক্রম করলো? 2 মিটার। আর আমাদের ট্রাভেলিং ভেলোসিটি কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই 2 মিটার যেতে আমার সময় লাগলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমার এই স্টার্ট করে নিচের মিরর থেকে উপরের মিররে গিয়ে আবার নিচের মিরর পর্যন্ত আসতে আমার কত সময় লাগলো? 0.67 গণিত 10⁻⁻8 সেকেন্ড। ঠিক আছে? এখন আমরা যদি ফ্রিকোয়েন্সি দেখতাম তাহলে কি ইনভার্স অফ টাইম, রাইট? মানে হলো 1.5 × 10⁸ টিক্স পার সেকেন্ড। তো একটু আগে খেয়াল রেখো এই ফিগারটা 1.5 × 10⁸ টিক্স মানে কত? এই 15 পরে কতগুলো শূন্য হবে? 7টা শূন্য হবে, রাইট? আচ্ছা, তার মানে দ্যাট ইজ বিগ কোয়ান্টিটি। এখন দেখো আমরা যে কথাটা এখানে বলছিলাম এই যে টিক, তার মানে এই যে 1.5 × 10⁸ টিক যদি হয় 1 2 3 4 করে গুণে এতগুলো টিক যখন হবে তখন কত হবে? আমার 1 সেকেন্ড হবে, রাইট? জি স্যার। 1 সেকেন্ড হতে হলে আমার কতগুলো টিক লাগবে? 1.5 × 10⁸ সংখ্যক টিক লাগবে 1 সেকেন্ড হতে। তার মানে তোমরা বুঝতে পারছো যে আমার এই ঘড়িটার প্রিসিশন কত হাই। তোমাদের হাতে যেই ঘড়ি আছে বা তোমার বাসার ড্রয়িং রুমে যেই ঘড়ি আছে সেই ঘড়ির তুলনায় এই ঘড়ি প্রিসিশন অনেক বেশি হাই না? সাধারণত আমরা 1 সেকেন্ড করে মাপি, রাইট? কারো কারো ঘড়িতে হয়তো 1 সেকেন্ডকে 100 ভাগ করা যায়, কিন্তু এইখানে আমরা এটাকে কত ভাগ করতে পেরেছি? 0.67 × 10⁻⁸ 1.5 × 10⁸ ভাগ। তাহলে এতগুলো টিক হলে তোমার 1 সেকেন্ড হবে। তাহলে কত ভাগ করতে পেরেছি? 1.5 × 10⁸ ভাগ। এতগুলো ভাগ আমরা করতে পেরেছি 1 সেকেন্ডকে। তাহলে আপাতত তোমার কাছে মনে হয় দিস ইজ এ গুড ওয়াচ, গুড ক্লক, ইভেন ইউ ক্যান সে এক্সিলেন্ট ক্লক উইথ রেসপেক্ট টু আস, যার প্রিসিশন অত্যধিক হাই, যেখানে আমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। যদি আমি 2-4টা টিক মিস করেও যাই স্টিল আমার এই ঘড়ির প্রিসিশন হাই থাকবে, তাই না? আচ্ছা, এখন কথা হলো যে এই ঘড়িকে আমরা কি করব? এরকম আমরা দুটো ঘড়ি তৈরি করব। শুরুতেই বলেছি একটা ঘড়িকে করব কি, আমি এই স্পেস ক্রাফটের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আটকে দিব, আরেকটা ঘড়ি আমার কাছে রেখে দিব। দেন আই ওয়ান্ট টু নো যে এই ঘড়ি যখন এক জায়গায় আছে তখন দে আর গিভিং ইউ দি সেম টাইম। হোয়াট হ্যাপেন্স যখন while it is in motion, তাই তো? স্যার এক্ষেত্রে অবজারভার কি স্যার পৃথিবীতে? আবার বলো। এখানে অবজারভার কি পৃথিবীতে থাকবে? ওই যে বললেন একটা ঘড়ি স্পেসক্রাফটের সাথে। সার্টেনলি অবজারভার পৃথিবীতেই থাক আর স্পেসেই থাক, যিনি অবজার্ভ করবেন তিনাকে আমি ধরে নিচ্ছি হি ইজ অ্যাট রেস্ট, আমি ধরে নিচ্ছি। এন্ড স্পেস ক্রাফটটা তার রেসপেক্টে তুমি ইউ আর সাপোজ টু সেট ইট ইন মোশন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা এক্স এবং এক্স ডিরেকশনে আমরা কি দেখেছি? লেন্থ কন্ট্রাকশন দেখেছি, তাই না? এক্স ডিরেকশনে আমরা কোঅর্ডিনেটের ডিফারেন্স দেখেছি, কিন্তু আমরা কনসিডার করেছিলাম ওয়াই এবং জেড ডিরেকশনে যেহেতু আমাদের মোশন নাই সেহেতু এই কোঅর্ডিনেট দুটো উইল রিমেইন সেম। তোমাদের মনে আছে নিশ্চয়
এবং সেই সময় কেউ হয়তো প্রশ্নও করেছিলে যে এটা আমরা কেন ধরে নিলাম। তো এখন আমরা বলতে চাই we don't want to assume it for nothing, we want to verify it, তাই না? শুধু অ্যাসিউম করলাম, that is not sufficient for your study as a scientist. তাহলে এখন আমরা কি করতে চাই, we want to make sure যে it's true। তাহলে কি করা যায়, আমরা বরং একটা কাজ করি, সেটা হলো যে এই স্পেস ক্রাফটের সাথে যখন আমরা ঘড়িটাকে পারপেন্ডিকুলার ডিরেকশনে লাগালাম, আর আমাদের কাছে যখন ঘড়িটা থাকলো, দুটো ঘড়িকে আমরা এক জায়গায় রাখলাম এবং মনে করো এই তো আমাদের ঘড়ি, তাই না? এই ঘড়ির এই যে পয়েন্টার যেখানে দেখাচ্ছি, এইখানে আমরা একটা পেন্সিল সেট করে দিলাম। তো এই পেন্সিল সেট করে দিলে এইটা যখন চলবে তখন এই যে পেন্সিলটা আছে, তো আমি যখন এক জায়গায়, তখন এটার সাথে পেন্সিলটা ঘষে যাবে, তাই না? পেন্সিলটা ঘষবে না? তাহলে ঘষে গেলে ওখানে একটা মার্ক তৈরি হলো। আমরা উই মেড শিওর যে এই দুটো সমান আছে। নাও বোথ দি ক্লকস লেন্থ ইজ দি সেম। ঠিক আছে, এখন আমরা অন্য ঘড়িটাতেও একই কাজ করলাম, তার সেই ঘড়িটার সাথেও একটা পেন্সিল আটকে দিলাম, যাতে নাকি সে যখন যাবে তখন এই যে ব্রাশ করে যাবে, তার মানে ওইখানে আমি একটা দাগ দেখতে পাই, যা দিয়ে আমি বুঝতে পারি যে দুটো পেন্সিলের মার্ক যদি এক জায়গায় হয় তাহলে কি হলো, দুটোর লেন্থ সেম, রাইট? দুটো টাইপ সেম হবে। আমরা একটাকে দূরে নিয়ে গেলাম, তারপরে সেট ফর মোশন। এখন যখন কোনো কিছু মোশনে থাকবে তখন আমরা কি বলেছি, লেন্থ কন্ট্রাক্ট করে। তো যদি নাকি এটা লেন্থ কন্ট্রাক্ট করে, তাহলে ওই যেটা মোশনে আছে সেটা লেন্থ কন্ট্রাক্টেড হবে। তাহলে আমরা কি পাবো, এই যে দাগটা আমি যদি এই বরাবর কনসিডার করি, আমি যদি এই বরাবর, বেটার হলো এখানে আমরা একটা ইয়ে নেই, পেন্ট নেই। সে ধরো যে এইটা হলো আমাদের দুটো মিরর, ঠিক আছে? তাহলে অপর মিররটা যখন এখান দিয়ে যাবে, যেহেতু আমি পিছনে নিয়ে তারপরে মশানে সেট করেছি, তাহলে সেটা ধরো কন্ট্রাক্টেড হয়েছে, তাহলে কন্ট্রাক্টেড হলে সে যখন এই ব্রাশ করবে তখন এই দাগটা সে এখানে হবে। বুঝতে পেরেছো কি বলেছি? কি আবার একটু বলেন স্যার। আমি বলছি যে যদি তুমি এখানে দেখো যে এই যে ঘড়িটা আছে, এটার সাথে কি আমরা একটা পেন্সিল আটকে দিয়েছি। একটা পেন্সিল যদি আমরা আটকে দিই, যে তুমি দেখতে পাচ্ছ আমার হাতে কলমটা দেখতে পাচ্ছ না, এই কলমটা যদি আমি এইভাবে আটকে দিই, কলমে তো কালি শুকিয়ে যেতে পারে, সেই জন্য আমরা পেন্সিল ব্যবহার করছি, যাতে নাকি এই পেন্সিলটা যখন ওখান দিয়ে যাবে তখন একটা দাগ কেটে দিবে। তো সেটা যদি তোমার লেন্থটা যদি কন্ট্যাক্ট করে যায়, তাহলে কি হবে, এই দাগটা কাছাকাছি চলে আসবে না? জি স্যার। কাছাকাছি, তাহলে এই কাছাকাছি থেকে আমি বুঝতে পারবো যে এইটা শর্ট হয়েছে। এবার বুঝতে পারলে কি বললাম? জি স্যার। আচ্ছা, তো এইটা যদি নাকি আমি এইখান থেকে দেখি, তার মানে হলো যে যেই অবজারভার মনে করছে হি ইজ অ্যাট রেস্ট, অন্য অবজারভারকে সে যখন দেখছে তখন তার কাছে মনে হবে যে তার লেন্থ কন্ট্রাক্ট করছে। তো আমরা আগেই বলেছি যে এই যে ফেনোমেনাটা বা এই যে সিচুয়েশনটা, এইটা রিসিপ্রোকাল। মানে কি, তুমি যেমন অন্যকে দেখবা যে হি ইজ ইন মোশন, সেও কিন্তু তোমাকে দেখবে ইউ আর ইন মোশন। তাহলে তুমি যদি তার লেনটা দেখো যে কন্ট্রাক্ট করছে, তাহলে সেও তো দেখবে তোমার লেনটা কন্ট্রাক্ট করছে। তাহলে তোমারটা যখন ব্রাশ করবে তাহলে তোমারটা ক্লোজ হওয়ার কথা। তার মানে হলো যে এ থেকে বের হওয়ার আসলে কোনো উপায় নাই। তুমি যেমন তারটা দেখবা কন্ট্রাক্ট করছে, সেও তোমারটা দেখবে কন্ট্রাক্ট করছে। তার মানে কি, তার মানে হলো যে
both pencil marks should be at the same place. এখন কথা হলো হোয়াট অ্যাবাউট এক্স ডিরেকশন। এক্স ডিরেকশনে যেহেতু দুটো তুমি এক্স ডিরেকশনে একই সাথে মাপতে পারো না, এটা আমার এক্স ডিরেকশনে, কারণ তুমি যখন এখানে থাকবা আরেকজন এখানে থাকবে, তাহলে এই এক জায়গায় কোনোভাবে কনসাইড করে না। তার মানে এক্স ডিরেকশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তার মানে এক্স ডিরেকশনের ক্ষেত্রে তুমি যেটা পাবা সেটা হলো লরেন্স ফিটজেরাল্ড কন্ট্রাকশন। হাউএভার ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তার মানে ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে আমরা দেখছি কি যে এইখানে আমার লেন্থ কন্ট্রাকশন করছে না, অথবা উই ক্যান নট ডিস্টিংগুইশ ইট। একইভাবে আমার জেড ডিরেকশনেও লেন্থ কন্ট্রাক্ট করবে না। ইন আদার ওয়ার্ডস উই ক্যান নট ডিস্টিংগুইশ দি থিংস। তাহলে এই পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তার মানে হলো যে আমাদের ওয়াই ডিরেকশনে আমরা কি পেলাম, যে আমাদের লেন্থ কন্ট্রাক্ট করছে না। তাহলে এখন we can go for measuring the time. Did you get it? আচ্ছা, তো এখন আমরা যদি টাইম মেজারিং এ যাই, তো আমি দেখছি যে এই ক্লকটা মশানে আছে। তো যদি মশানে থাকে তাহলে আমার কাছে মনে হবে যে এইখান থেকে লাইট পালস যখন এইখানে পৌঁছাবে তখন অর্ধেক টি, তাই তো? আর এইখান থেকে যখন ফিরে আসবে তখন হলো আর অর্ধেক টি। তার মানে এই যাবে এবং ফিরে আসবে এই সময় এসে টি সময় অতিক্রম করবে। তো তোমরা জানো যে সে যেহেতু মশানে আছে তার ভেলোসিটি কত, ভি ভেলোসিটিতে মশানে আছে, তাহলে এই টি হাফ টাইমে বা হাফ টি টাইমে সে কতটা দূরত্ব অতিক্রম করবে? এই নিচের ক্লকটা, নিচের মিররটা ভি ইন্টু টি বাই টু, এতটা দূরত্ব সে অতিক্রম করবে। আর এই আলো যখন এখানে পৌঁছাতে যাবে টি হাফ টাইমে সে কিন্তু এখানে থাকবে না। টি হাফ টাইমে সে কোথায় চলে যাবে? মিররটা এখানে যাবে। তার মানে হলো যে এই পর্যন্ত তাকে পৌঁছাতে হলে এই সি ইন্টু টি হাফ টাইমে এতটা দূরত্ব অতিক্রম করবে। তার মানে সোজা নয়, সে কি অ্যালাইন ডিস্টেন্স অতিক্রম করছে সি ইন্টু টি হাফ। এখন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ পিথাগোরিয়ান থিওরেম থেকে এইটার আমরা একটা রিলেশন বের করতে পারি। কত? সি টি হাফ এর হোল স্কয়ার প্লাস এল নট বাই এল স্কয়ার প্লাস ভি ইন্টু টি হাফ এর স্কয়ার। তার মানে এই দুটোর স্কয়ারকে যদি আমরা যোগ করি তাহলে এইটার স্কয়ার হবে। এটা তো পিথাগোরিয়ান থিওরেম। জি স্যার। তাই যদি হয় তাহলে এখান থেকে দেখো সি টি হাফ স্কয়ার ইকুয়াল টু এল স্কয়ার প্লাস ভি টি হাফ স্কয়ার। তো টি স্কয়ারকে যদি আমরা কমন নিয়ে এটাকে বাম পাশে নিয়ে তাহলে টি স্কয়ার বাই 4 ইন্টু সি স্কয়ার মাইনাস ভি স্কয়ার ইকুয়াল টু এল স্কয়ার। এখন এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে এটাকে আমরা 2l হোল স্কয়ার লিখতে পারি, নিচে সি স্কয়ার ইন্টু 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো এইটা সি স্কয়ার যদি আমরা উপরে নিই তাহলে এটাকে লিখতে পারি টুয়াইস এল বাই সি, নিচে স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল টু টি। তো এইটাকে হোল স্কয়ার করলে উপরেরটা হয়, ইন আদারওয়াইজ এটাকে স্কয়ার রুট করলে আমরা এটা পাই। তো এখন দেখো তোমরা অলরেডি জানো কি যে এই টুয়াইস এল বাই সি মানে কত? এই যে আমার মিররের যেই দূরত্ব, দুটো মিররের মধ্যে যে দূরত্ব সেইটা হলো এল, আর টুয়াইস এল মানে হলো ডাবল অফ দ্যাট লেন্থ। মানে কি আলো একবার যাবে এবং ফিরে আসবে সেই দূরত্বটা। তো সেই দূরত্বকে যদি আমরা সি দিয়ে ভাগ করি তাহলে কি পাই আমরা? তাহলে আমাদের এই ট্রাভেলিং টাইম, তার মানে স্টেশনারি ক্লক যখন ছিল তখন সেই স্টেশনারি ক্লকের ট্রাভেলিং টাইম ছিল টি নট। তাহলে কি পেলাম আমরা? টি ইকুয়াল টু টি নট বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। স্যার আগে স্লাইডে একটু যাবেন? হ্যাঁ নিশ্চয় যাব। তাহলে এইখানে তোমরা কি দেখছো যে আগে আমরা যেই এক্সপ্রেশন পেয়েছিলাম ম্যাথমেটিক্যাল ডিরাইভেশনে, যেটা নাকি লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন ব্যবহার করে আমরা করেছি, এখন আমরা ডাইরেক্ট রিজনিং দিয়েও এই একই জিনিস আমরা পেয়েছি। এবার বলো কোন স্লাইডের কথা বলছো? স্যার এটার আগে। জি স্যার এইখানে স্যার, এটার পরেরটা স্যার। এটার আগে মানে এইখানে না স্যার, ওই যে যেইখানে একটু আগে ছিল আর কি।
এটাতে এরপরে স্যার এখানে তারও পরে স্যার এটা জি স্যার এটা হ্যাঁ এখানে বলো। স্যার এল নট ধরা হয়েছিল বাট আমরা খাতায় লিখছি এল, এটা হচ্ছে প্রথম না না কোশ্চেন। এটা এলই ধরেছি এটা। এনিওয়ে এটা আমি এখন ওয়েট আমি বরং এখান থেকে মুছে দিই, তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে না। একটু এল নট ব্রাশ করতে হবে। এবার ঠিক আছে? জি স্যার। এবার তো কনফিউশন নাই। না স্যার। আর স্যার টি নটটা কি হচ্ছে স্থির অবস্থায় হচ্ছে পয়েন্ট উপরে যেতে যে সময়টা লাগে সেটা তো নাকি? টি নট সময়টা স্যার যখন স্থির থাকবে তখন টি যেতে আসতে নটটা হলো যে যখন আমরা কোনো একটা ফ্রেম কনসিডার করছি, মনে করো যে তুমি যেখান থেকে দেখছো, ফ্রম হোয়ার ইউ আর অবজার্ভিং, তুমি যখন দেখছো, তুমি তো এখানে আসো, ইউর ক্লক ইজ নট ইন মোশন উইথ রেসপেক্ট টু ইউ। তুমি তোমার ঘড়িতে দেখছো যে এখান থেকে এই পর্যন্ত গিয়ে আবার এখানে ফিরে আসতে যে সময়টা লাগে সেটা হলো তোমার কাছে টি নট। হোয়ার এভার দি ক্লক মে বি, তুমি যখন ক্লকটাকে দেখছো, বুঝতে পেরেছো কিনা? ধরো আমি যদি এখানে অবজার্ভ করি, এখান থেকে আমার ঘড়িটা আমার রেসপেক্টে নট ইন মোশন, তাহলে এই নিচের মিরর থেকে উপরের মিররে গিয়ে আবার এখানে ফিরে আসতে যে সময়টা লাগে সেটা আমার কাছে হলো টি নট। হোয়াইল ইট ইজ ইন মোশন, তখন এইটাকে যখন আমি দেখবো তখন সেটা আমার কাছে তখন টি নটের পরিবর্তে টি হবে। মানে স্যার যখন আপেক্ষিক গতিতে থাকবে আমি এবং হচ্ছে হ্যাঁ, ওই আমার রেসপেক্টে যখন সামথিং ইজ ইন মোশন তখন তাকে আমি দেখবো টি, আর আমি যখন আমারটা দেখবো তখন আমারটা হলো টি নট। এবং লাইকওয়াইজ যে মোশনে আছে সে তো তার রেসপেক্টে কি দেখবে, সে স্থির আছে, তাহলে তার কাছে তারটা টি নট আর অন্যেরটা তার কাছে টি হবে। তার মানে হলো যে আমি যেমন এই যে এটা স্পেস ক্রাফটে আছে, আমি দেখছি যে এই যে লাইট পালসটা এই সোজা এখানে না গিয়ে লাইট পালসটা এইরকম জিগজাগ পথে যাচ্ছে, এরকম গিয়ে এরকম আসছে, তাই না? এই যে এখানে গিয়ে এখানে আসছে, নট ডাইরেক্টলি আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। তেমনি যে স্পেসশিপে আছে তার কাছেও যেই ক্লকটা লেফট বিহাইন্ড, সেই ক্লকটা মনে হবে যে লাইক দ্যাট, তার কাছে মনে হবে যে উল্টো, এই যে লাইট পাসটা এইখান থেকে এই ডিরেকশনে গিয়ে এই ডিরেকশনে আসছে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? স্যার একটা কোশ্চেন আছে। শিওর। স্যার এই সিস্টেমটা আমরা একটা স্পেসশিপে ধরে নিচ্ছি, মানে পৃথিবী থেকে একজন অবজারভার দেখতেছে এটা স্পেসশিপের হ্যাঁ মধ্যে। এখন স্যার স্পেসশিপে দাঁড়ায় আসছে, সে যদি পৃথিবীতে এই সিস্টেমটার দিকে তাকায় তাহলে তার মনে হবে না পৃথিবীর জিনিসটা মোশনে আছে? হ্যাঁ অবশ্যই তার কাছে মনে হবে যে পৃথিবীর ঘড়িটা ইজ ইন মোশন। সে তো তাকে কারণ স্যার তার টাইম রেসপেক্টে while he is in motion, সে তো জানে না whether he is in motion or not, কারণ আমরা আগেই বলেছি যে all motions are relative। আমরা আগেই বলেছি যে all motions are relative, কাজে you cannot identify who is in motion। তুমি জানো না, আর জানো না বলেই তোমার কাছে মনে হবে যেই ঘড়িটা তুমি পিছনে ফেলে এসছো সেই ঘড়িটাতেও তুমি দেখবা যে এই লাইট জিগজ্যাগ পাথ অতিক্রম করছে, আর তুমি দেখবা মানে সে দেখবে যে তার কাছে এই লাইটটা সোজা উপরে যাচ্ছে এবং নিচে আসছে। তাহলে স্যার সে দেখবে যে পৃথিবীতে স্লো চলতেছে ঘটনা, সে মানে সে কোনো। দেখবে যে পৃথিবীর ঘড়িটা স্লো চলছে, আর পৃথিবীতে যে আছে সে দেখবে স্পেস ক্রাফটে যে ঘড়িটা আছে সেটা স্লো চলছে। তাহলে স্যার আমরা যে ওই যে বায়োলজিক্যাল এজ এর ম্যাথ গুলা করছি ওইখানে যে আচ্ছা স্পেসশিপে আমরা ঘুরে আসে আমরা তার আমরা বয়স। আসবো, উইল কাম টু দ্যাট, উইল কাম টু দ্যাট। তাহলে এই পর্যন্ত তো তোমরা বুঝেছো? জি স্যার। আচ্ছা, এখন কথা হলো যে এই যে আমরা টি ইকুয়াল টু টি নট বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার পেলাম। তো এইখানে আমরা আগেও যেমনটা বলেছি লেন্থ কন্ট্রাকশনের বেলায় বা এই টাইম ডাইলেশনের বেলায় যেহেতু ভি স্কোয়ার আসছে, কাজেই ডাজ নট ম্যাটার হুইচ ওয়ে ইউ আর মুভিং অর দি আদার্স, এই
সিস্টেম উইল বি রিসিপ্রোকাল। এখন কথা হলো যে তোমাদের কাছে একটা জিনিস মনে হতে পারে যে স্যার আপনি তো একটা আনইউজুয়াল ক্লক তৈরি করলেন যেটা আমরা কখনো হাতে পড়ি না বা দেওয়ালেও আটকায় না, রাইট? এটা মনে হতে পারে না তোমাদের কাছে, বিক্রম সাহা? জি স্যার। আচ্ছা, তো তাহলে কি যে যদি নাকি আমার হাতের ঘড়িটা বা আমার সেলফোনের ঘড়িটা বা তোমরা এই যে পেন্ডুলাম ঘড়ি দেখেছো তাই না, পেন্ডুলাম ঘড়ি বা এই যে স্প্রিং স্কেপমেন্ট, তোমরা জানো তো যে এখন খুব একটা ব্যবহৃত হয় না, কাটার ঘড়ি যেগুলো তো অটোমেটিক চলে, ওই যে তুমি যখন এই যে হাত নড়াও, হাতে থাকলে কি হাত নড়ে না, তো ওটার মধ্যে একটা এই যে এরকম তোমরা তো পার্টিকুলারলি মেকানিক্যালের স্টুডেন্ট, তোমরা আরো ভালো বুঝবা যে ওটার সাথে একটা ভারী কিছু লাগানো থাকে এবং ওটার সাথে একটা স্প্রিং থাকে। তো যখন তুমি এই যে হাত নাড়াও তখন কি হয়, তখন ওটা নড়ে এবং ওই স্প্রিং এ কি হয়, ওই স্প্রিংটা হয়, রোল করে, এবং তারপরে ওইটা যখন স্কেপ করে তখন ওই ঘড়িটা ঘুরতে থাকে। আদার দেন যেমন আমরাও তো এক একটা ঘড়ি, তাই না? একটু আগে বায়োলজিক্যাল ক্লকের কথা বলছিলে, যেমন ধরো যে তোমাদের যে দুপুর হলে খিদে লাগে, এটা কি তোমাদের বলতে হয় যে এখন দুপুর হয়েছে, তোমার খিদে লাগার সময়? না স্যার। মনে করো কোনো একদিন মেঘলা আকাশ, সূর্য ওঠেনি, তো তখন তো দেখা যায় না যে দুপুর হয়েছে কিনা, বাট ইউ ডু আন্ডারস্ট্যান্ড যে ইউ আর হাংরি। তো এটা দেখি কি বোঝো, while you are hungry তার মানে that is midday, you need midday meal, right? বা মনে করো যে কোনো একদিন দেখা গেল যে সারাদিন খুব গ্লোমি ওয়েদার ছিল, অন্ধকারাচ্ছন্ন, তো তখন বোঝা যায় না যে কখন আসলে সন্ধ্যা হয়েছে, কিন্তু স্টিল ইউ ডু আন্ডারস্ট্যান্ড when is your dinner time even if you do not have a clock, তাই না? তার মানে এই যে বায়োলজিক্যাল ক্লক এটাও একটা ক্লক। তো তোমাদের কাছে কি মনে হয় যে যদি নাকি আমাদের এরকম 2-3-4টা রকমের ঘড়ি থাকতো, তাহলে এই লাইটের ঘড়িটার ক্ষেত্রে আমাদের টাইম ডাইলেশন হতো, আর তোমার স্প্রিং স্কেপমেন্ট এর দ্বারা যে ঘড়িটা চালিত সেইটার, বা ব্যাটারি চালিত যে ঘড়িটা, বা পেন্ডুলাম চালিত যে ঘড়িটা, বা তোমার বায়োলজিক্যাল ক্লক, দ্যাট উড গিভ ইউ ডিফারেন্ট টাইম। ডু ইউ থিংক সো? স্যার ব্যাটারি চালিত বা যান্ত্রিক যে ঘড়িগুলা, তাতে তো ওটাও নির্দিষ্ট বেগেই চলতেছে, কিন্তু ওর সাথে তো রকেটের বেগ ওইটা কোনো ইফেক্ট ফেলবে না। স্যার কোশ্চেনটা আরেকবার বললে ভালো। আমি বলছি যে আমরা যেই ঘড়িটা তোমাদেরকে দেখালাম এই যে এখানে ছবিতে, এইটা অথবা এই যে এখানে এই যে ঘড়িটা, এইটাতে একটা আনইউজুয়াল ক্লক। আমরা সাধারণত এরকম ঘড়ি আমাদের দেওয়ালে আটকায় না, তাই না? তো আমরা যেসব ঘড়িগুলোর সাথে পরিচিত সেটা হলো যে আমরা এই যে রিস্ট ওয়াচ ব্যবহার করি বা টেবিল ঘড়ি ব্যবহার করি। তো এই ঘড়িগুলোর মধ্যেও নানান রকমের ঘড়ি আছে, যেমন কিছু আছে যেগুলো স্প্রিং কন্ট্রোল, কিছু আছে তোমার এই যে পেন্ডুলাম, তারপরে কিছু আছে ব্যাটারি চালিত, তারপরে ধরো অ্যাটমিক ক্লক এন্ড সো অন। তুমি ইউ ক্যান থিঙ্ক ইন ডিফারেন্ট ওয়েজ। তো এই যে নানান রকমের ঘড়ি সম্পর্কে আমরা আলোকপাত করছি, বা মনে করো একটা বায়োলজিক্যাল ক্লক, ধরো যে একটা ছোট কুকুরের বাচ্চা, বা মনে করো একটা গিনিপিগ ফর ইনস্ট্যান্স, তো যে কোনো একটাকে তুমি ঘড়ি হিসাবে ব্যবহার করতে পারো। তো যদি তুমি এই ঘড়িগুলোকে এক জায়গায় করো এবং মনে করো যে এই রেপ্লিকা করলা সবগুলোর একটা করে, যে মনে করো দুটো গিনিপিগের বাচ্চা নিলা, তারপরে দুটো স্প্রিং কন্ট্রোল ঘড়ি নিলা, দুটো ব্যাটারি চালিত ঘড়ি নিলা, দুটো তোমার পেন্ডুলাম ঘড়ি নিলা, বা দুটো মানুষ ঘড়ি নিলা, তাহলে এই যে ডিফারেন্ট কাইন্ড অফ ঘড়ি তুমি নিলা, তো এইটা যদি একটা স্পেসশিপে আটকাওয়ার একটা যদি তোমার কাছে রাখো, তাহলে তোমার কি মনে হয় যখন স্পেসশিপে ট্রাভেল করবে তখন এই এক একটা ঘড়ি কি এক এক রকমের সময় দিবে? না স্যার, স্যার সময়কালটা স্যার সেমই হবে স্যার, দুই জায়গাতে ফিলিংটা সেম হবে সময়। স্যার যে ধরনের ক্লকই হোক না কেন একভাবেই মানে স্লো হয়ে যাবে, টাইমটা সেমভাবেই চলবে, বাট কন্ট্রাকশন হবে শুধুমাত্র টাইমের কারণে, স্পেসটা চেঞ্জ করার কারণে, রেফারেন্স ফ্রেম চেঞ্জ করার কারণে। হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তার মানে হলো
যে যদি নাকি আমার দুটো ঘড়ির মধ্যে তফাৎ হতো তাহলে তা দিয়েই আমরা ডিটেক্ট করতে পারতাম যে whether you are in motion or not। যেহেতু আমরা ইনার্শিয়াল ফ্রেমে, তার মানে যদি কোনো কিছু ইউনিফর্ম ভ্যালোসিটিতে মোশনে থাকে তাহলে উই ক্যান নট আইডেন্টিফাই ইট। সেই কারণে হোয়াট এভার মে বি দি কাইন্ড অফ ক্লক, ইট ডাজ নট ম্যাটার, ইউ উইল গেট দি সেম টাইম হোয়ার এভার ইউ আর। তার মানে হলো যে তুমি যে সিচুয়েশনে থাকো না কেন সেইখানকার সবগুলো ঘড়ি উইল গিভ ইউ দি সেম টাইম। হাউভার স্টিল এই রিলেটিভিটি উইল রিমেন সেম। তার মানে তোমার ওই ঘড়িকে আমি যখন দেখবো তখন আমার কাছে কিন্তু মনে হবে যে টাইম ডাইলেট করছে। এখন প্রশ্ন হলো যে স্যার এই মিরর ক্লকে তো আমরা বুঝতে পারলাম যে কি করে টাইম ডাইলেট করলো, অন্য ক্লক গুলোতে তো আমি বুঝতে পারছি না। তো এখন কথা হলো অন্য ক্লক গুলোতেও বুঝতে পারবা, তার জন্য তোমার আরো কিছু জটিল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা লাগবে এবং আরো কিছু জিনিস তোমার জানা দরকার পড়বে। যেমন ধরো যে আমরা এখনো মাস সম্পর্কে পড়িনি, পরবর্তীতে আমরা দেখবো যে মশানে থাকলে মাস ইনক্রিজ করে। তো সো অন, তুমি যখন অন্য ঘড়িগুলো কথা কনসিডার করবা তখন তোমার ডিটেল ক্যালকুলেশন যদি তুমি করো ইউ উইল গেট দি সেম রেজাল্ট, বাট ক্যালকুলেশন গুলো মে নট বি স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এইবার আমরা একটু এই এক্সাম্পল দেখি। আসলে মজার ব্যাপার হলো এটা নিয়ে অনেক সময় কন্ট্রোভার্সি হয়, ডিবেট হয়। সেটা হলো যে হুইচ ইজ বেটার, থিওরি অর এক্সপেরিমেন্ট। শোনা যায় যে অনেক বছর পরে পণ্ডিত আইনস্টাইনের কি কোনো সমুদ্রের ধারে হাওয়া খাচ্ছিলেন, তখন কেউ একজন গিয়ে বলে যে স্যার আপনি যে ওই রিলেটিভিটি দিয়েছিলেন আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি, দ্যাটস ট্রু। তো তিনি নাকি উত্তর দিয়েছিলেন যে তুমি এটা এক্সপেরিমেন্ট করতে গেছো কেন, এটা তো এটাই হওয়ার কথা। তো ইন আদার ওয়ার্ডস কেউ কেউ বলে যে যারা বুঝে না দে ডু এক্সপেরিমেন্ট, আর যারা বুঝে দে ডোন্ট নিড টু ডু এক্সপেরিমেন্ট। কারণ ইফ ইউ ডু আন্ডারস্ট্যান্ড তাহলে সেটা তো এটাই। তো মজার ব্যাপার হলো যে এটা যদি আমরা সকলে বুঝতাম বা বুঝতে পারতাম তাহলে আমাদের আসলে we didn't need any example, then we would understand readily, right? Anyway, যখন আমরা বুঝি না তখন আমরা চেষ্টা করি টু আন্ডারস্ট্যান্ড কিভাবে আমরা মডেল তৈরি করি, রাইট? আমরা মডেল তৈরি করে বোঝার চেষ্টা করি। তো এখানে আমরা একটু দেখব যে এই এমন একটা এক্সাম্পল তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যেটা দিয়ে আমরা এই টাইম ডাইলেশন এবং লেন্থ কন্ট্রাকশন দুটোকেই আমরা বুঝতে পারি। তো সেজন্য আমরা এই মিউ ম্যাজনকে নিয়েছি। তো তোমরা জানো যে এই মিউ ম্যাজন প্রডিউসড হয় হাই অল্টিটিউডস কসমিক রে ইন্টারঅ্যাকশনের ফলে। তো এই মিউ ম্যাজনের লাইফ স্প্যানটা খুব স্বল্প, মাত্র 2 × 10⁻⁻6 সেকেন্ড। এটা হলো তার এভারেজ লাইফ স্প্যান, এবং তারপরে সে ইট ডিকেজ ইনটু ইলেকট্রন। যদিও এই মিউ ম্যাজনের লাইফ টাইমটা অত্যধিক কম, এভারেজ লাইফ টাইম অনলি 2 × 10⁻6 সেকেন্ড, বাট এইটা টিপিক্যাল স্পিড ইজ এনর্মাসলি হাই। সেটা হলো 2.994 × 10⁸ মিটার পার সেকেন্ড। In other words, around 0.998 c। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা খুব হাই ভেলোসিটিতে মশানে থাকে। এখন দেখো আমরা যদি কনসিডার করি যে এই মিউ ম্যাজনের লাইফ টাইম t0 = 2 × 10⁻6 সেকেন্ড, তাহলে এই সময়ে যে দূরত্ব সে অতিক্রম করতে পারে উইথ দি ভেলোসিটি 2.994 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে আমরা দেখবো v_t0 কত হয়। তোমরা এটা ক্যালকুলেশন করলে, আমরা এক্সাক্ট উই আর নট ইন্টারেস্টেড টু মেক ইট এক্সাক্ট, অ্যারাউন্ড 600 মিটার, তাই না? ইউ গট ইট রাইট? যে -6 এটা +8, তাহলে কি এখানে 2 থাকে, তার মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত, অ্যারাউন্ড 3, তাহলে 2 × 3 600। যদি এটা নট 600, একটু তফাৎ আছে, বাট ইট ডাজ নট ম্যাটার।
অ্যারাউন্ড 600 মিটার। তো তোমরা জানো যে ইতিপূর্বে আমরা বলেছি যে এটা ক্রিয়েটেড হয় at high altitudes, তার মানে more than 10 times of this altitude এটা প্রডিউসড হয়। তো তাই যদি হয় তাহলে মাত্র 600 মিটার আসলে তো we wouldn't be able to see it or observe it। তো এটা পৃথিবীতে যথেষ্ট পরিমাণে আসে দেখেই we can observe it। তাহলে কি করে পৃথিবীতে সেটা আসতে পারে? এইবার আমরা একটু দেখার চেষ্টা করি যে যদিও আমাদের কাছে আমরা যারা স্থির আছি পৃথিবীতে তাদের কাছে এই হাইটটা ওয়াই নট যদি আমরা বলি যে ওয়াই নটটা অনেক বড়, বাট ম্যাজন তো ট্রাভেল করছে উইথ এনরমাসলি হাই ভেলোসিটি। তাহলে তার ফ্রেমে এইটা কি লেন্থ কন্ট্রাক্ট করবে। তো সেই কন্ট্রাক্টেড লেন্থ যদি আমাদের ওয়াই হয় তাহলে ওয়াই বাই ওয়াই নট কি হবে? তোমরা জানো যে স্কয়ার রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার হবে। তো আমরা যদি এই ওয়াই কে 600 মিটার কনসিডার করি তাহলে আমাদের ওয়াই নট কত হয়? আমরা এখান থেকে ক্যালকুলেট করলে দেখো ওয়াই 600, ভি কত 0.998 সি, আর সি তো সি। তাহলে এইটা যদি আমরা এখানে ক্যালকুলেট করি we are going to get what? 9500 মিটার। 9500 মিটার মানে কত? 10 কিলোমিটার, রাইট? অ্যারাউন্ড 10 কিলোমিটার। তো ইটস ওয়েল এনাফ। তার মানে 10 কিলোমিটার অল্টিটিউডে আসলে ইট ইজ পসিবল ফর দি ম্যাজন টু গেট ইট ইনটু দি আর্থ সারফেস, রাইট? আচ্ছা, তাহলে আমরা এটা লেন্থ কন্ট্রাকশন দেখলাম। এইবার আমরা এটা থেকে আমরা কি বুঝলাম? যে এইটার লাইফ স্প্যান অত্যধিক কম হওয়া সত্ত্বেও এটার পক্ষে কি এই গ্রাউন্ডে পৌঁছানো সম্ভব, এটা অনেক দূরত্ব অতিক্রম করা সম্ভব, রাইট? স্যার বলো। এখানে স্যার যে আমরা প্রথমে যে ওয়াইটা বের করা হলো এটা হচ্ছে ওই বেসনের সাপেক্ষেই হচ্ছে তার যে দূরত্ব সে কত দূর যাচ্ছে। আমরা যখন ম্যাজনকে দেখছি তখন দ্যাট ইজ ইন মোশন, রাইট? হ্যাঁ, উইথ হাই ভেলোসিটি। তাহলে তার রেসপেক্টে কি মানে অন্যভাবে বলতে গেলে ম্যাজন যখন এই লেন্থটা দেখবে, ম্যাজন কি দেখবে? লেন্থটাকে শর্টেন মানে দেখবে তার না, বিকজ ইট ইজ ইন আয়ুকাল মোশন। সময়, জি স্যার, মেজরটা দেখবে তার আয়ুকাল সময় কত দূর যাচ্ছে সেটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, আর আমরা আমি দেখবো যখন হচ্ছে দেখবো স্থির তখন দেখছি যে এইটা অনেক লম্বা দৈর্ঘ্য, কিন্তু সে যখন দেখবে এই দৈর্ঘ্যটাকে তার কাছে কি মনে হবে? ইট উইল অ্যাপিয়ার অ্যাজ শর্টার। তুমি যখন কোনো কিছু মশানে দেখো তখন কি দেখবা? লেন্থটা কি হয়? কন্ট্রাক্ট করে। তো short ম্যাজন ইজ ইন মোশন, তাহলে ম্যাজনের কাছে কি লেন্থ কন্ট্রাক্ট করছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কিছুটা। কি বুঝতে পেরেছো? বা ম্যাজনের কাছে মনে হচ্ছে যে লেন্থটা কন্ট্রাক্ট করছে। সেই কন্ট্রাক্টেড লেন্থ হলো কত? আমাদের 600 মিটার। কিন্তু আমরা যখন সেই লেন্থটাকে দেখছি তখন সেই লেন্থটা কত? ইলংগেটেড লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, সেটা কত? অ্যারাউন্ড 10 কিলোমিটার। আচ্ছা, এখন কথা হলো যে ম্যাজনের কাছে যে সময়টা টি নট, সেই সময়টা আমাদের কাছে কি? দ্যাট ইজ ইন মোশন। তাহলে আমাদের কাছে সেই লেন্থটা কি হবে? টাইম ডাইলেট করবে। জি স্যার। তো টাইম যদি ডাইলেট করে তাহলে আমরা জানি টি ইকুয়াল টু কত? টি নট বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এখন যদি আমরা টি নট বসাই 2 × 10⁻⁶ সেকেন্ড, আর বাকি অংশ তো তোমরা জানোই এটা হলো কত? ভি হলো আমাদের 0.998 সি, আর সি তো সি। তাহলে ইফ ইউ ক্যালকুলেট ইট you are going to get 31.37 × 10⁻⁶ সেকেন্ড। এটা কত? About 16 times greater than the earlier one, তাই না? এটা অনেক বড় সময়। এখন আমরা দেখি এই সময়ে ম্যাজন কতটা দূরত্ব অতিক্রম করতে পারে। তো আমরা যদি দেখি সেই ওয়াই নট ইকুয়াল টু যদি আমরা ভিটি বলি তাহলে ভি কত আমাদের? 2.994 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর টি হলো আমাদের 31.37 × 10⁻⁶ সেকেন্ড। তাহলে অল টুগেদার ইউ আর গোয়িং টু গেট 9500 মিটার। ইন আদার ওয়ার্ডস, it's exactly the same what you got earlier and it's about 10 কিলোমিটার। তাহলে ম্যাজনের পক্ষে কি হাই অল্টিটিউড থেকে তোমার ডাউন টু দি গ্রাউন্ড আসা সম্ভব, even though its lifespan is so brief। বুঝতে পারলাম?
কি বুঝা গেছে? ক্লাস টাইম হয়ে গেছে বলো, আবার বলো। স্যার, ক্লাসের টাইম শেষ। ক্লাসের টাইম তো শেষই, তোমরা যদি বলো যে আর কন্টিনিউ করার দরকার নেই তাহলে শেষ। স্যার আজকে থাক। আচ্ছা, তাহলে তোমরা ভালো করে লেখাপড়া করো, আর যে যেখানে থাকো নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।